নমস্কার। খবরদার কথা নয়, চৈত্রের শেষ, নববর্ষের শুরু শুরু হয়েছে কথা বলি না, তবে আগাম শুভেচ্ছা জানাই বাংলা নববর্ষের। এই আমাদের এই কার্যক্রমের পক্ষ থেকে, দ্যাট ইজ আমরা যেটা বলি যে বাংলা নববর্ষ কিভাবে এলো, বাংলা কি অচল হয়ে পড়ছে, হয়তো বা তাই। আমি আমার কথার শুরুতেই দ্যাট ইজ শব্দটা সেই জন্যই ব্যবহার করলাম। 1317 30শে চৈত্র রবীন্দ্রনাথ প্রার্থনা করেছিলেন, যত বিঘ্ন দূর করো, যত ভগ্ন সরিয়ে দাও, যা কিছু ক্ষয় হবার দিকে যাচ্ছে সব লয় করে দাও। হে পরিপূর্ণ আনন্দ, পরিপূর্ণ নূতনের জন্য আমাকে প্রস্তুত করো। এই নূতনের জন্য, পুরনোকে আসন ছেড়ে দেওয়ার মহেন্দ্রক্ষণে বিদায় ও আগমনের দোলায় দুলতে দুলতে নূতনের জন্য অপেক্ষায় জাগে। আজকে এমন দুজনকে পেয়েছি যাদের কাছ থেকে শুধু শুনব, আর শেষ হওয়ার সময় বলবো শেষ হইয়াও হইল না শেষ। আজকে অলকানন্দা চৌধুরী আপনাদের পরিচিত, বাচিক শিল্পী বলবো, সাহিত্যিক বলবো, সাহিত্য সমালোচক বলবো, অনেক কিছু বলা যেতে পারে। অলকাদিকে অনেক অনেক শুভেচ্ছা এবং আগাম নববর্ষের আগাম শুভেচ্ছা। পাশে রয়েছেন কাকুলি গঙ্গোপাধ্যায়। কি বলবো, বাচিক শিল্পী, অসাধারণ সঞ্চালক। তার মাঝখানে বসে আমাকে কীরকম লাগবে আমি জানি না, কিন্তু এত অসাধারণ সঞ্চালক, তার সঞ্চালনা শুনতে শুনতে আমি অবাক হয়ে গেছি। অনেকগুলি শুনেছি, ছোট অনুষ্ঠান এত বড় আকৃতিতে নিয়ে চলে যান তার সঞ্চালনায়, আমি অভিভূত হয়ে যাই এক এক সময়। এত শব্দ কোথা থেকে পান আমি জানি না, সেটা নিয়েই আসছি। প্রথমেই চলে যাবো এমন একটা কোশ্চেনে, আপনাদের ওই আবার বাংলাকে সাইড করে দিই, আবার সাইড এলো, কোশ্চেন এলো। একটা এমন প্রশ্ন করব যে এই চৈত্রের শেষে এবং নববর্ষের আগমনে, অর্থাৎ বর্ষ শেষ এবং এই নববর্ষ আগমনকে আপনারা দুজনেই কিভাবে দেখছেন? প্রথমে অলকাদির কাছে শুনি। আমি প্রথমে সবাইকে মানে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। তারপরে আসছি আপনার প্রসঙ্গটাতে, যে কিভাবে দেখছেন। আসলে আমাদের তো বয়স হয়েছে, কাজেই আমাদের দেখার ভঙ্গিটা বোধহয় একটু পাল্টে যাচ্ছে, এবং সেখানে বারবারই একটা নস্টালজিয়া কাজ করে। আমরা মানে পেছন দিকে তাকাই বারবার, এবং পেছন দিকে তাকিয়ে হয়তোবা নিজের অজান্তেই মানে আমরা যেটা কাটিয়ে এসছি আর এখন যেটা হচ্ছে তার সঙ্গে একটা তুলনা চলে আসে। তো আমার মনে হয় যে এই যে নববর্ষ কথাটা বললে কিন্তু একই সঙ্গে আমাদের বলতে হয় সংক্রান্তি। মানে সাধারণভাবে একটা মানে চলতি কথায় চৈত বৈশাখ এরকম বলা হয়। এবারে চৈত্র কিন্তু একটা ঋতু আর বৈশাখ আরেকটা ঋতু, কিন্তু এই দুটো একেবারে মানে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এবং বাড়িতে যে উৎসব অনুষ্ঠানগুলো হয় সেখানে কিন্তু সংক্রান্তি দিয়ে শুরু হয়, মানে সংক্রান্তির আগের দিন থেকেও কিন্তু হয়, যেটা আর বিশু মহাবিশু এরকম একটা কথা বলা হয়। তো সেটা হয়, আর তারপরে নববর্ষের দিন উৎসব অনুষ্ঠান। তা এইগুলোর ক্ষেত্রে আমার যেটা মানে প্রথমেই মনে পড়ে যে নববর্ষ মানেই হচ্ছে গুরুজনদের প্রণাম করা, ঢিপ ঢিপ করে প্রণাম করা, আর বাড়িতে নানা ধরনের সুখাদ্যের আয়োজন। সেখানে মানে নারকেল নাড়ু, কুচি নিমকি, এগুলো তো আছেই, এবং আরও ভালো কিছু পাওয়া যায় কি না তার জন্য মনে মনে একটা আকাঙ্ক্ষা, এবং এ বাড়ি নয় ও বাড়ি, ও বাড়ি নয় সে বাড়ি, এগুলো যাওয়া, এই ব্যাপারগুলো ভীষণভাবে মনে পড়ে। এখন আজকের নববর্ষকে ঘিরে বা সংক্রান্তি মানে বর্ষ বিদায় এবং বর্ষ শুরু, অনেক রকম অনেক কিছু হয়, কিন্তু
আমাদের সময়ে যেটা হতো সেভাবে হচ্ছে না। এখন আমার যেন মনে হয় যে এর মধ্যে একটু পোশাকি ব্যাপারটা চলে এসেছে। হ্যাঁ, তো সেই কারণে ওই পোশাকি ব্যাপারটা আজকের প্রজন্ম জানছে, কিন্তু এর পেছনে কি কারণ ছিল বা কি ভাবনায় সেটা চলতো, এই ব্যাপারগুলো বোধহয় আর সেভাবে সামনে আসছে না। এটা একেবারে আমার নিজস্ব মত। আচ্ছা, আমি অলকানন্দা যে কথাগুলো বললো সেগুলোর সাথে তো সম্পূর্ণ একমত অবশ্যই, কেননা দ্বিমত হওয়ার কোনো কারণও নেই। কিন্তু তার পাশাপাশি আমার এই দুটো শব্দ, চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ বললে যে ছবিগুলো প্রথমে ভেসে ওঠে, চৈত্র সংক্রান্তি বললেই একটা গ্রাম বাংলার ছবি পুরোপুরি ভেসে ওঠে। ফসল ভরা মাঠ, সেখানে যে গ্রামের যে বধূরা তারা ব্যস্ত থাকছেন, ঘর দুয়ার লেপে পরিচ্ছন্ন করে তুলছেন নতুন বছরকে স্বাগত জানানোর জন্য, সেই ব্যাপারগুলো থাকে। তার পাশাপাশি যে মূল কারণটা ছিল, আমরা পরবর্তী আলোচনাতে নিশ্চয়ই সে জায়গাতে আসব, যে কেন এই সময়টা থেকেই নববর্ষ গোনা শুরু হলো, বঙ্গাব্দের শুরু কেন এই সময়টাতেই হলো, সে কথাটাতে তো আসবোই আমরা, যে ফসল ভরে উঠেছে চারদিকে। কিন্তু আমার নববর্ষ বললে, যদিও এই ফসল ব্যাপারটার সাথে গ্রাম বাংলা যেহেতু জড়িত, সেহেতু নববর্ষটাও অবশ্যই ফসলের ভিত্তিতেই তৈরি হয়েছে, কিন্তু তারপরেও নববর্ষ শব্দটা বললেই আমার চোখে ভেসে ওঠে শহরের কথা। কারণ শহরে, নগর আমি বলবো, সেই সময়ের নগরে সেই বাবু কালচার যেটা ছিল, বাবু সংস্কৃতি যেখানে, সেখানে বাবু সংস্কৃতিতে আমরা প্রথমে তো খাজনার ব্যাপার ছিল রাজাদের জন্য, কিন্তু তারপর যখন রাজার থেকে জমিদারে এলো, জমিদারদেরও কিন্তু খাজনা দেওয়ার একটা ব্যাপার থাকতো। এবং নববর্ষ মানে কিন্তু শহরের বাবুরা একেবারে ফুলে ফেঁপে উঠেছেন, তাদের পকেট ভর্তি, তখন কিন্তু তারা নতুন বছরকে স্বাগত জানানোর জন্য নানা রকম উৎসব করতেন। সেইখানে আমরা দেখি যে বৈঠকি আড্ডা, একটা বৈঠকি শব্দটাই তৈরি হয়ে গেল সেই সময়, এবং এটা কিন্তু মূলত হতো নববর্ষেই, বছরের প্রথম দিনেই কিন্তু বিভিন্ন জমিদারের বাড়িতে, এবং সেখানে রীতিমতো প্রতিযোগিতাই চলতো যে কার বাড়ির উৎসব, কার বাড়ির বৈঠক, কার বাড়ির বৈঠকি আড্ডা সব থেকে জাঁকজমকপূর্ণ হয়েছে, এবং কোন বড় বড় মানুষেরা সেখানে উপস্থিত হয়েছেন সেটা নিয়ে কিন্তু রীতিমতো প্রতিযোগিতা চলতো। তার পাশাপাশি পায়রা ওড়ানো, তারপরে যে বৈঠকি গান যেগুলো আমরা পরবর্তী সময় টপ্পা গান যেগুলো আমরা শুনেছি, এগুলো সবই কিন্তু আমরা নববর্ষের উৎসব বললেই বাবু সংস্কৃতি চলে আসে, এবং বাবু সংস্কৃতি এলেই কিন্তু এই সব কিছু চলে আসে। ফলে আমি ভাবতে গেলে এই চৈত্র সংক্রান্তিতে গ্রাম মনে পড়ে, আর নববর্ষে মনে পড়ে নগর। তো সে গেল, কিন্তু আমি এইখানে একটা ছোট্ট কবিতা বলতে ইচ্ছে করছে আমার, কবি কৃত্তিবাস চক্রবর্তীর লেখা কবিতাটা। এটাতে মানে চৈত্রর যে গ্রাম বাংলা, সেখানে যদিও ফসলে ভরা মাঠ আমরা বারবার বলছি, কিন্তু গ্রামীণ বাংলার যে দরিদ্র সংস্কৃতি, যে দরিদ্র মানুষগুলো সারা বছর আধপেটা খেয়ে থাকে, তাদের যে কিছুটা সময়, অল্প কয়েকটা দিনের জন্য হয়তো তারা সুখের মুখ দেখতে চায়, কিন্তু তাদের ছবিটা কতটা বদলায়। তো ওই চৈত্র মাসের যে ছবিটা এই কবিতাটার মধ্যে রয়েছে, সেইটা আমার একটু বলতে ইচ্ছে করছে আর কি। চৈত্র মাস, কবিতাটার নামই চৈত্র মাস, আমি একটু স্মৃতি থেকে বলার চেষ্টা করছি, ভুলও হতে পারে। চড়কের ঢাকে বাজে সারা চৈত্র মাস, আকাশের আগুন আরো নিচু হয়ে আসে, দুপুরের রং এত ভয়াবহ সাদা, চমকায় তোর পিঠে রোদের চাবুক, ঢাকের কাঠিতে নাচে ফসলের মাথা, নাকের নাক ছাবিটি রোদে চিকচিক, জমির এপারে বসা তোমার শিশুটি দূরের ছায়ায় বসে ডাকে অসহায়। চড়ক এসেছে, আসে শীতলা মাগন, কি সুখেতে আছে উমা পাগলের ঘরে, সে কথা জানিয়ে যায় পোড়া চৈত্র মাস, তোমার সুখ তো জানে নিশির জাগন। চোখের ঘোলাটে জল, ত্রিভুবনে খরা, আমৃত্যু একই ভাষা তোমার দু চোখে, জমির ফাটল আর চোখের ফাটলে এমন ভীষণ মিল দেখিনি কোথাও। বিকেলের রঙে জাগে আকাশ গান্ডীব, বেনিয়া সহকলা আক্রোশে ফোঁসে, তুলে নাও জ্যামুক্ত করো সেই তীর, ভুবন কাঁপানো শ্বাসে কাটুক তিমির। তো এটাই আমাদের প্রার্থনা থাকে, যে আমরা যেন
দারিদ্র্যের যে ভয়াবহতা, যে অন্ধকার, সেটা যেন কাটিয়ে উঠতে পারি, এই প্রার্থনাটাই তো থাকে। অসাধারণ। তো এই আমি আরেকটু সময় নিতে হ্যাঁ, চাইবো হ্যাঁ, এই প্রসঙ্গটাতে। হ্যাঁ। আপনি রবীন্দ্রনাথ দিয়ে শুরু করেছিলেন, রবীন্দ্রনাথ নববর্ষ নিয়ে অনেক সময় অনেক কথাই বলেছেন। বলেছেন। তো আপনি যে ভাবনাটা রবীন্দ্রনাথের তুলে ধরেছেন, সেটার বাইরে এসে, সেটা থেকে একটু সরে এসে রবীন্দ্রনাথের আরেকটা ভাবনা আমি এখানে একটু ভাগ করে নিতে চাইবো, যেখানে নাকি প্রকৃত নববর্ষের কথা উনি ভাবতে চাইছেন, যে সূর্যোদয় সূর্যাস্ত এইভাবে দিনের বদল ঘটতে ঘটতে আমাদের একটা বছর শেষ হয়, আরেকটা বছর আসে, নববর্ষ শুরু হয়, কিন্তু মানুষের নববর্ষ কি, সেইটা নিয়ে উনি কি ভাবছেন, সেটা আমি এই নববর্ষ প্রসঙ্গে একটু বলে ফেলতে চাই। হ্যাঁ। এখান থেকে পড়ছি, এই যে নববর্ষ আর জগতের মধ্যে এসে দাঁড়িয়েছে, এ কি আমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করতে পেরেছে? আমাদের জীবনে কি আজ নববর্ষ আরম্ভ হলো? এই যে বৈশাখের প্রথম প্রত্যুষ্টি আজ আকাশ প্রাঙ্গণে এসে দাঁড়ালো, কোথাও দরজাটি খোলবারও কোনো শব্দ পাওয়া গেল না। আকাশ ভরা অন্ধকার একেবারে নিঃশব্দে অপসারিত হয়ে গেল। কুঁড়ি যেমন করে ফোটে, আলোক তেমনি করে বিকশিত হয়ে উঠল। তার জন্য কোথাও কিছুমাত্র বেদনা বাজল না। নববৎসরের উষালোক কি এমন স্বভাবত, এমন নিঃশব্দে আমাদের অন্তরে প্রকাশিত হয়? মানুষ তো পুরাতন আবরণের মধ্যে থেকে এত সহজে এমন হাসি মুখে নূতনতার মধ্যে বেরিয়ে আসতে পারে না। বাধাকে ছিন্ন করতে হয়, বিদীর্ণ করতে হয়, বিপ্লবের ঝড় বয়ে যায়। তার অন্ধকার রাত্রি এমন সহজে প্রভাত হয় না। তার সেই অন্ধকার বজ্রাহত দৈত্যের মতো আর্তস্বরে ক্রন্দন করে ওঠে, এবং তার সেই প্রভাতের আলোক দেবতার খরধার খড়গের মতো দিকে দিগন্তে চমকিত হতে থাকে। মানুষের নববর্ষ আরামের নববর্ষ নয়, সে এমন শান্তির নববর্ষ নয়। পাখির গান তার গান নয়, অরুণের আলো তার আলো নয়। তার নববর্ষ সংগ্রাম করে, আপন অধিকার লাভ করে, আবরণের পর আবরণকে ছিন্ন বিদীর্ণ করে তবে তার অভ্যুদয় ঘটে। তো ফলে আমরা বলতে পারি আমাদের সামাজিক অবস্থান যখন আমরা যেরকম থাকি তার উপরে নির্ভর করে আমাদের সত্যি নববর্ষ এলো কিনা। রবীন্দ্রনাথের মনেও এই প্রশ্ন জেগেছিল ছিল, এবং আমাদের বর্তমান সময়ে দাঁড়িয়েও কিন্তু 100 বার আমরা আমাদের- এই প্রশ্নটাই বারবার নিজেকেই নিজে করি, যে সত্যি কি নববর্ষ এলো। এবং জমিদারির ভেতরে থেকেও এই প্রশ্নগুলো না হ্যাঁ, এসছে, মনের মধ্যে হ্যাঁ, এসেছে। একেবারে ঠিক, একেবারে ঠিক। না হলে আসলে কি বেরোয় যে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে, নিজে নিজে জমিদার না, নিজে উনি জমিদার হলেও উনি সাধারণ মানুষের এতটাই কাছাকাছি ছিলেন, এবং জমিদারির কাজেই তিনি গ্রামে গ্রামান্তরে এমনভাবে ঘুরে বেরিয়েছেন, তাদের সাথে এত সহজভাবে মিশেছেন, যে কারণে তাদের প্রতিটি মানুষের মনের কথা তো তিনি ধরতে পেরেছেন। শিলাইদহতে নিজে জমিদারি হ্যাঁ, করতে গিয়ে গিয়ে সেটাই, চালু করে সেটাই। দিলেন, জলপানির ব্যবস্থা করে দিলেন, এবং এই তিনি টাকা তার দিয়ে। যে পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে হ্যাঁ। বলুন বা যা কিছু নিয়ে হ্যাঁ, বলুন, হ্যাঁ, তার হ্যাঁ। যা কিছু লেখা রয়েছে, প্রবন্ধ রয়েছে, সেগুলো থেকে বোঝা যায় তিনি গ্রামীণ মানুষের যে সমাজ ব্যবস্থা বা তাদের যে চাহিদাগুলোকে হ্যাঁ। কতটা উপলব্ধি করতে উপলব্ধি করতে পেরেছেন। পেরেছিলেন। আমরা পরের বিষয়টাতে একটু অলকাদি হ্যাঁ, যাচ্ছি। বলুন। বিষয়টা হচ্ছে যে আমার মানে নিজের থেকেই আসছে বিষয়টা। হ্যাঁ। শশাঙ্ক যদি সৃষ্টি করে থাকেন এই বঙ্গাব্দ বা ইত্যাদি, পরবর্তী সময়ে আকবরের সৃষ্টি বা আকবরের প্রবর্তিত বঙ্গাব্দ, এই নিয়ে একটা বিতর্ক রয়েছে যদি বলি, নাকি এই বিতর্কটা সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, কিভাবে দেখবেন? এখন মানে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই বঙ্গাব্দকে নিয়ে আজকে যে বিতর্ক সেইটা কিন্তু সেভাবে শুনতে পাইনি। তাহলে বোঝাই যাচ্ছে যে বিতর্কটা বিতর্ক নয়, যেটা ছিল যে দ্বিমত। হ্যাঁ, কারণ এর তো সত্যি কথা যে একমাত্র সায়েন্স ছাড়া, সায়েন্সের বিষয় ছাড়া একেবারে কংক্রিট সিদ্ধান্তে কিন্তু আসা যায় না। প্রত্যেকটা বিষয়েরই কিন্তু 2 রকম 3 রকম মতামত থাকতেই পারে। তবে হ্যাঁ, মতামতের সঙ্গে তার কিন্তু প্রমাণটাও জরুরি। তা এই ক্ষেত্রে বলতে হয় যে এখন এটা যেন একটা মানে এরকম জোর করে চাপানোর মতন একটা ব্যাপার হয়ে যাচ্ছে যে না, আকবর নয়, এটা শশাঙ্কই করেছিলেন। এখন এই কথাটা মাথায় রাখতে হবে যে সময়কালটা, যে সময়কালের কথা বলা হচ্ছে, তারপরে সময় যত এগিয়েছে তার সঙ্গে সব কিছু পরিবর্তন হয়, তাহলে এক্ষেত্রেই বা পরিবর্তন হবে না কেন? এখন যেটা বলা হচ্ছে যে আকবর
বঙ্গাব্দের প্রচলন করেছিলেন। এখন এইটা পৌরাণিকভাবে কিন্তু যেমন মহাভারত, তারপরে মৎস্যপুরাণ, এই ধরনের কিছুর মধ্যে আমরা দেখেছি যে মাতা সুদেষ্ণার 5টি পুত্র ছিল, তাদের মধ্যে একটি পুত্রের নাম ছিল বঙ্গ এবং তার নামেই বঙ্গাব্দ হয়েছে। আর বাকিরা যেমন অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, শুম্ভ এবং পৌণ্ড্র, এই কথাগুলো বলা হয়। তা আমরা এটা একটা ধরে নিতে পারি যে বঙ্গ দিয়েই অব্দ শুরু হয়েছিল। এবারে রাজারা কিন্তু মানে তখনকার দিনে বা পরবর্তীকালেও আমরা দেখেছি যে রাজারা কিন্তু চেষ্টা করতেন নিজেদের নামে অব্দ চালু করার। তা সেই কারণটা এখানে মানে নিশ্চয়ই কিছুটা ক্রিয়াশীল হয়েছে। আর আরেকটা কথা বলা হয় যে আকবর বুঝেছিলেন যে তখনও পর্যন্ত আকবর যখন সিংহাসনে আরোহণ করেছিলেন খ্রিস্টাব্দের হিসাবে সেটা 1556 খ্রিস্টাব্দ, 1605 পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। তা তিনি যখন সিংহাসনে আরোহণ করেন তার বয়স হচ্ছে 13 বছর, আর তখন মুঘল আমলে হিজরি সনটাই কিন্তু চলতো। এবং হিজরি সন যেটাকে বলা হয় হজরত মোহাম্মদ যে সময়ে মক্কা ছেড়ে মদিনায় এসেছিলেন সেদিন থেকে হিজরি সন শুরু হয়েছে। তাহলে আকবর যখন সিংহাসনে বসেছিলেন তখন সম্ভবত 963 হিজরি সন চলছিল। তা আকবর হিজরি সনের একটা ব্যাপার আছে যে ওটা গণনা করা হয় চাঁদকে কেন্দ্র করে, মানে চাঁদ কতক্ষণে পৃথিবী প্রদক্ষিণ করে সেই সময় অনুযায়ী। দেখা গেল যে চান্দ্র মাস যেটাকে বলা হয় সেটা 27 দিনের হয় এবং তার ফলে দেখা যায় যে প্রতি বছরই একটা গরমিল দেখা যায় হিসেবের মধ্যে, এবং তাতে করে যে কৃষিজীবী সম্প্রদায় যারা কর দেবে তাদের খুব অসুবিধে হতো। তো মানে মহামতি আকবর নাকি চেষ্টা করেছিলেন যে এই সমস্যাটাকে যদি কোনোভাবে মিটিয়ে নেওয়া যায়, এবং তিনি তার সভাতেই জ্যোতির্বিদ ফতেউল্লাহ বলে একজন ছিলেন, খুবই বিখ্যাত তিনি, তাকে তিনি অনুরোধ করেছিলেন যে আপনি দেখুন চান্দ্রবর্ষ আর সূর্যবর্ষ মানে হ্যাঁ এই দুটোকে মিলিয়ে যদি একটা মানে করা যায়। এবং তখনই দেখা গেল যে ফতেউল্লাহ নানাভাবে চেষ্টা করে এমন একটাভাবে তৈরি করলেন সময়কালটাকে যে যার মানে বৈশাখ মাসটা হচ্ছে প্রথম বর্ষ আর বৈশাখ মাসের 1 তারিখটা হচ্ছে নববর্ষ। এবং তাতে কিন্তু দেখা গেছিল যে এই কর দেওয়ার যে সমস্যাটা অনেকটাই মিটে গেছিল। এখন শশাঙ্কের ক্ষেত্রে কি হয়েছিল, শশাঙ্কও কিন্তু এটা চালু করেছিলেন এবং তিনি যে চালু করলেন সেটা ওই চান্দ্র মাস অনুযায়ী। পরবর্তীকালে দেখা গেল যে আকবর তাকে পরিমার্জন করলেন। তাহলে আমরা কিন্তু কৃতিত্ব দুজনকেই দিতে পারি, এখানে মানে অকারণ বিতর্ক সৃষ্টি করার কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু দেখা যাচ্ছে সেটা হচ্ছে। আবার এটাও তো বলা যে শশাঙ্কের পরবর্তী 100 বছরের যে ইতিহাস সেটার মধ্যে কোথাও বঙ্গাব্দের উল্লেখ নেই। হ্যাঁ, কারণ বঙ্গ কথাটা আসেনি তখন। এই জন্যই বিতর্কটা ওঠে যে আদৌ কি শশাঙ্ক বঙ্গাব্দ চালু করেছিলেন কিনা করেছিলেন। এই যে বঙ্গাব্দের বিষয় মানে আকবরের বিষয়টা, এটাকে রবীন্দ্রনাথও বেশি ব্যাপকভাবে সব জায়গায় তার সমস্ত কবিতা টবিতায় আমি দেখছি যে বাংলা যে বৈশাখ জ্যৈষ্ঠ যেখানে যখন শুধু বাংলা মাসগুলি উল্লেখ করা হচ্ছে, এই ব্যাপারে কি কোনো কিছু আলোকপাত করতে পারেন? না, এটার বিশেষ কোনো আলোকপাত করা যায় না, কারণ আমরা অলকা যেটা বলছিল যে বিতর্ক তো আগে ছিল না। বঙ্গাব্দ চালু রয়েছে বৈশাখ জ্যৈষ্ঠ তার প্রথম মাস, এবং আকবরের সমস্যাও সৃষ্টি হয়নি, সবাই সেভাবেই মেনে এসেছে। তো রবীন্দ্রনাথ নিশ্চয়ই সেভাবেই মেনে এসেছেন, এটা নিয়ে অযথা বিতর্ক তোলার তো কোনো কারণ নেই। ট্যাক্স কালেকশনের ব্যাপার তো রবীন্দ্রনাথেরও ছিল, রবীন্দ্রনাথের পরিবারেরও ছিল। আর ওই যে বৈশাখ মাস কেন নববর্ষ হলো, প্রথম মাসটা কেন বৈশাখী নাম হলো, এইটাতে আকবরের সময় একটা কথা রয়েছে যে যেহেতু তিনি হিজরি সন ওই সময় চালু ছিল, যেটা তারিখে এলাহি বলা হতো ওই সময়, এটার নাম ছিল। তো ওই হিজরি সন যেটা উনি সিংহাসনে বসার 29 বছর পরে কিন্তু তিনি ফতেউল্লাহ সিরাজি এটা করেছিলেন, কিন্তু তিনি বলেছিলেন যে আমি যখন সিংহাসনে বসেছি সেই 29 বছর আগের থেকে এটা শুরু করা হোক, গোনা শুরু হোক। তো ওই প্রথম বছরটা যে বছর তিনি সিংহাসনে বসেছিলেন সে বছর ওই যে হিজরি সনের প্রথম মাস মুহররম মাস যেটাকে বলা হয়, মুহররম মাসের সময় কিন্তু ওই বিশাখা নক্ষত্রের সময়টা ছিল, সেই জন্য ওই সময়তে বৈশাখ মাসটাকে ওইখান থেকে বৈশাখ মাসটা কিন্তু
প্রথম মাস হিসাবে ধরা হলো, যেহেতু মুহররম মাস ওই সময় ছিল। একদম। আমাদের তো- আলোচনাটা এমন একটা জায়গায় গেছে, থামতে ইচ্ছে করে। আরেকটা কি বলছিলেন? এই জায়গা থেকে বৈশাখ এইখান মাস থেকে থেকে। আর তারপর আর যেহেতু এটাকে চান্দ্রবর্ষটাকে সৌরবর্ষের সাথে মিলিয়ে নেওয়া হ্যাঁ, হলে, হ্যাঁ, হ্যাঁ। এবং সৌরবর্ষে তো বলাই হয় যে 12টা নক্ষত্রের হিসাবে 12টা হ্যাঁ, ভাগ মাস। করা হয়, সূর্য 12টা মাসের বিভিন্ন সময় এক একটা চক্রে থাকেন। তো ওই জন্য বিশাখা নক্ষত্রে প্রথম মাসে থাকেন, তারপরের মাত্রে জ্যেষ্ঠা নক্ষত্রে, হ্যাঁ, এরকম ভাবে। তো ঠিক, ওই অনুসারে কিন্তু ওইভাবেই প্রত্যেকটা যায়। মাসের নাম ঠিক হয়ে ঠিক গেছে। হয়ে গেছে। তো সেইটাই চান্দ্রবর্ষ এবং সৌরবর্ষ যখন মিলে গেল, তো ফলে ওই নামগুলোই চালু হয়ে গেল বঙ্গাব্দের মধ্যে। অর্থাৎ বিতর্কটা অযথাই, কোনো অযথা, প্রয়োজন ছিল না। হ্যাঁ। কোনো প্রয়োজন প্রয়োজন ছিল ছিল না। না। আমরা একদম। আরেকটু এগিয়ে যাই আরেকটা অংশে। যদি আমাদের দুই বক্তায় অসাধারণ বলছেন, আমি শুনতে শুনতে এক এক সময় অবাক হয়ে যাচ্ছি, যেখানে এগুলি আমরা জানি না আগে। আপনারা হয়তো জানেন যারা শুনছেন, আমি আসলে ব্যক্তিগতভাবে অনেকটাই জানি না। অলকাদি এবং কাকুলিদির কাছ থেকে জেনে আমি খুব অবাক হচ্ছি যে আরে এগুলি নিয়ে তো একটু গবেষণা করলেও ভালো হতো। কোনো জায়গায় তো গবেষণা হয় না, লেখা অনেক হয় হয়তো, কিন্তু গবেষণা তো হয় না। আসলে এই যে বিতর্কের কথাটা বললাম, অযথাই হচ্ছে এই বিতর্কটা, আমাদের এই আলোচনা থেকে স্পষ্ট হলো। যদি স্মৃতি বিড়ম্বনা না করে অলকাদি একটা বিষয়, তাহলে এই পয়লা বৈশাখের যে আগমনে এই যে কৃষি উৎপাদন, তারপরে এই যে হাল খাতা, তারপরে ধরুন আরও যে কতগুলি বিষয় রয়েছে, এই বিষয়গুলির সঙ্গে এই মুহূর্তে এই যে হাল খাতার বিষয়টা একটা খুব আনন্দ উৎসবের ভেতরে ছিল। আমরা ছোটবেলায় অনেক মিষ্টির দোকানে পাশ দিয়ে ঠাকুরবাড়িতে হাঁটাহাঁটি প্রচুর করতাম, ভিড় সত্যিই হতো। ডাকে। ঠিক, হ্যাঁ। তা এখন এই যে জায়গাটায়, এখন যে এই যে কর্পোরেটের যে ব্যবস্থাগুলি চলে এসেছে, এর সঙ্গে এই যে আনুষঙ্গিক ব্যাপারটা আমাদের আনন্দের একটা জায়গা ছিল, এটা কি কোনো কোলাইড করে যাচ্ছে না? এটা বিস্তৃতির সৃষ্টি করছে না? আপনারা কিভাবে দেখেন, কিভাবে মানে এখন দেখুন, আমরা যদি এটা বলি, অনেকেই কিন্তু ভাববেন যে আসলে এরা তো একটু বয়স হয়ে গেছে, কাজে এরা পুরনো দিকে তাকাতেই ভালোবাসে। কিন্তু আমার যেটা মনে হয়, আমরা যদি বঙ্গ সংস্কৃতির কথা যদি ভাবি, তাহলে কিন্তু আমাদের ওই পেছন ফিরে তাকাতেই হবে যে আমাদের এই ছিল। এবারে পরিবর্তনের কারণে অনেক কিছু পাল্টে যায়, সেটা আমাদের হাতে থাকে না, কিন্তু কিছু কিছু ব্যাপার তো আছে যেগুলোকে বলা যেতে পারে যে এটা হচ্ছে আবহমান কাল ধরে চলে এসেছে, সেইটাকে সংরক্ষণ করা, এটা কিন্তু আমাদের দায়িত্ব আমার মনে হয়। তা এই যে যেমন সংক্রান্তি আর নববর্ষ, এই দুটো ভাগ যদি আমরা করি, তাহলে সংক্রান্তির মধ্যে কিন্তু আমরা দেখতে পাই যে সারা বছরের হিসেব চুকিয়ে দেওয়া হলো, এবং চুকিয়ে দেওয়ার পরে যে চুকিয়ে দিল সে আনন্দিত। কারণ কেন? সে সারা বছরের ধার দেনা সমস্ত কিছু মুকুব করে, সমস্ত কিছু, হ্যাঁ না সেটাও আছে, কিন্তু হ্যাঁ আমি এটাও বলতে চাইছি যে যেটা ওই কবিতায় ছিল যে দরিদ্র মানুষরা তারা কিন্তু কখনো চায় না অন্যের কাছে আমি মাথা নত করে থাকবো, কিন্তু সে হয়তো বাধ্য হয়েছে। কিন্তু যে পারলো সে আনন্দিত যে আমি সেটা করে ফেলেছি। আর যিনি পেলেন তিনি কি করেন যে আমি সমস্ত কিছু আমার যা পাওনা ছিল আমি পেয়ে গেছি। এবারে আনন্দিত হয়ে নববর্ষের দিন পুণ্যাহ অনুষ্ঠান হয়, পুণ্য অহ মানে দিন, তো সেই পুণ্যাহ অনুষ্ঠানটা হবে, এবং এই অনুষ্ঠানে কিন্তু এই প্রজা বলুন বা এই যে কৃষিজীবী সম্প্রদায় বলুন, তারা সকলে আসবে, তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়। সম্বর্ধনাটা এইভাবে যে তাদেরকে খাদ্য পানীয় এগুলো দিয়ে বা একটা আনন্দ অনুষ্ঠানের আয়োজন, হয়তো সেখানে কথকতা হচ্ছে, হয়তো নাচ হচ্ছে, গান হচ্ছে, সেগুলো মিলে তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা। এই যে ব্যাপারটা, এর মধ্যে যে সম্মিলন ব্যাপারটা যেটা রয়েছে, ওটাকে আমরা কেন ধরে রাখতে পারলাম না আমি জানি না। এবারে এখন শপিং মল হয়েছে, বড় বড় দোকান হয়েছে, আমাদের ছোটোবেলাতেও কিন্তু আমরা দোকানে দোকানে গিয়ে শরবত খেয়েছি, মিষ্টির প্যাকেট হাতে নিয়েছি, এবং একটা ক্যালেন্ডার পেতাম আমরা, সেটা নিয়ে আমরা বাড়ি আসতাম। এই যে আনন্দ, এর থেকে তো বঞ্চিত হলো আজকের প্রজন্ম। এখন শপিং মলে আমার মনে হয় না এ ধরনের কোনো কিছু থাকে বলে। আর হাল খাতা যে কথাটা বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পুরনো খাতা সেটাকে আমরা বন্ধ করে দিলাম, এবং সেখানে কিন্তু ওই যে আজকে যেটা ডিসকাউন্ট বলা হয়, কিছু কিন্তু ছিল সেখানে, যে অত তারিখের মধ্যে তুমি যদি হিসাবটা কমপ্লিট করো তাহলে তোমাকে কিছুটা ছাড় দেওয়া হবে, তাহলে ব্যাপারটা ছিল। এবার ওই খাতাটা বন্ধ হয়ে গেল, নতুন খাতা তৈরি হলো।
এই যে ব্যাপারগুলো, এগুলো আমার মনে হয় ধরে রাখা দরকার ছিল, কিন্তু করা হয়নি। এখন করা যে হয়নি সেইটা এখন মানে বড়জোর আমরা যে ব্যাপারটার মধ্যে আটকে আছি, একটা অনুষ্ঠান হতে পারে নববর্ষের দিন, আর সেই অনুষ্ঠানে মানে হয়তো কিছুটা গান, কিছুটা না বুঝেই, এবং সেখানে হয়তো আজকের প্রজন্ম পয়লা বৈশাখকে একলা বৈশাখ বলে তারা সেখানে উপস্থিত হচ্ছে। হ্যাঁ, এখন এইটার জন্য আমি কিন্তু ওদেরকেই দায়ী করব না, তার জন্য আমাদেরও কিছুটা দায়িত্ব রয়েছে, আমরাও সেভাবে পারিনি। এখন বাংলা কোন বছরটা চলছে আর এই বছরটা শেষ হয়ে কোন বছরটা আসছে অনেকেই বলতে পারেন না। হ্যাঁ, তো সেই দায়িত্ব তো আমাদেরও নিতে হবে। আচ্ছা, কেন হালখাতা পারলাম নিয়ে না? আপনাকে একটা প্রশ্ন করি, হালখাতা যে নামটা, এটা আপনি কোনটাকে গ্রহণ করবেন? এটা কি কৃষিভিত্তিক সমাজে হালের হিসেব, মানে কৃষির ব্যবস্থার যে হাল, মূল চাল, কেউ বলছেন এটার থেকে এই হালের অবস্থা, এই মুহূর্তে বর্তমানের অবস্থা, আপনি কোনটাকে বেশি প্রযোজ্য? এই বর্তমানের অবস্থা, ওই যে শিরের সংক্রান্তির কথাটা বললাম। আরো বিশেষ করে আমাদের এই সময় তো হালের হিসেবে আমরা মানে হালের কৃষির হালের হিসেব অতটা রাখি না, ঠিক। বর্তমানের হিসেবটাই বেশি চলে। কর্পোরেটাইজেশন হয়ে গেছে তো, কর্পোরেট সেক্টরটা চলে যাচ্ছে। আপনার কাছে একটা নতুন বিষয় যাবে, হ্যাঁ বলুন। একেবারে নতুন, সেটা হচ্ছে এই যে হিন্দু নববর্ষ পালনের ডাক দেওয়া হয়েছে। আপনার কাছেও যাবো এটা নিয়ে, আমার খুব জানতে ইচ্ছে করছে বিষয়টা, মাথায় ঘুরছে দেখে বলছি। এটা কি এই যে বাঙালি ঐতিহ্য বা বাঙালিয়ানা, সেই চিরাচরিত, যদি রবীন্দ্রনাথকে নিয়ে বলি, অবারিত মাঠ গগন ললাট, চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি, এটা কি, এই ছন্দটাকে কি হারিয়ে দিচ্ছে? এটা তো অবশ্যই একটা অকারণে একটা বিদ্বেষ তৈরি করার চেষ্টা চলছে। যেমন আমরা বলছিলাম যে বঙ্গাব্দ নিয়ে অকারণে বিতর্ক তৈরি করা হচ্ছে, সেই রকমই ওইখানে যেরকম বিতর্ক তৈরি করা হচ্ছে, ধর্মীয় একটা সবখানে আমরা দেখছি বর্তমানে যা অবস্থা হচ্ছে, কারণে অকারণে যে কোনো জায়গায় ধর্মীয় একটা খোঁচা দিয়ে দুটো দলকে বিভক্ত করার চেষ্টা চলছে, একটা বিদ্বেষকে সমাজের মধ্যে জাগিয়ে তোলার চেষ্টা হচ্ছে। সেটা বঙ্গাব্দ কে চালু করেছিল সেখানেও যেমন এই বিদ্বেষটাকে খোঁচা দেওয়ার চেষ্টা চলছে, সেই রকম আপনি যেটা বললেন যে হিন্দু নববর্ষ, বাংলা নববর্ষ তো বাংলা নববর্ষ, সেখানে প্রত্যেকটা বাঙালির কাছেই তার মর্যাদা রয়েছে, এবং প্রতিটি সম্প্রদায় যারাই নাকি বাংলা সংস্কৃতিকে বিশ্বাস করে, বাংলা ভাষাতে বিশ্বাস রাখে, তাদের সবার সংস্কৃতি এই নববর্ষের সংস্কৃতি। তার মধ্যে অকারণে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, পারসিক এইসব এনে তো অযথা ঝগড়া লাগানোর চেষ্টা ছাড়া তো আর কিছু নয় এটা। ফলে আর তাহলে প্রশ্ন তোলা যেতে পারে যে কেন হিন্দু নববর্ষ, কোত্থেকে আপনারা এই ইতিহাসটা কোত্থেকে এলো? যে তারা একটা, অলকা এটা ভালো বলতে পারবে, যে তুমি বলো কি, যে একটা হিসেব দেখানো হয়েছে যেখানে মানে বলা হচ্ছে যে 9ই এপ্রিল নাকি এবারে হিন্দু নববর্ষ পালন করা হবে। সেটা নাকি বলা হচ্ছে যে ওই দিনে রামের রাজ্যাভিষেক হয়েছিল। কি সাংঘাতিক কথা! না, এইখানেই আমার প্রশ্নটা, এই যে 9ই এপ্রিল একটা রামের রাজ্যাভিষেক হলো, তাহলে আমরা কি বলবো যে খ্রিস্ট জন্মের পরে রাম জন্মেছিলেন? যদি রামায়ণকে আমি মানে বাস্তব ইতিহাস যদি রামকে না, এখানেও আমার একটা তর্ক আছে যে রামায়ণকে যদি আমি ইতিহাস মানি এবং যদি মানি যে রাম জন্মেছিলেন সত্যি সত্যি, তাহলে আমার প্রশ্ন, তিনি কি খ্রিস্টের জন্মের পরে জন্মেছিলেন? এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় হচ্ছে যে রামকে ঐতিহাসিক চরিত্র হিসেবে চিন্তা করার জন্যই এই 9 এপ্রিল, অর্থাৎ ইতিহাসকে মানতে গেলে তো তার তারিখ থাকবে, তার নির্দিষ্ট জায়গা থাকবে, ইত্যাদি থাকবে, তাহলে ইতিহাস হবে না, এটা পৌরাণিক। এই জায়গাটা কেন করা? তাহলে এই যে করা হলো, এবারে যারা হিন্দু নববর্ষ চালু করেছে তারা কি আমাদের যারা মানে খ্রিস্টীয় বর্ষপঞ্জির মধ্যে তারা গুঁজে দিল তাদের হিন্দু নববর্ষ, ঠিক আছে, ঠিক ভালো আছে, আমরাও তো 14ই এপ্রিল বলি বাংলা নববর্ষ, কিন্তু বাংলা নববর্ষ যে শুরু হচ্ছে, বাংলা বছরের কিন্তু একটা পুরোপুরি বর্ষপঞ্জি রয়েছে। আমরা কিন্তু অমুক দিন অমুক, তমুক দিন তমুক, এই হিসাবে কিন্তু আমরা বিভিন্ন উৎসব পালন করি। বাংলা সংস্কৃতির বিভিন্ন পূজা, আচার আচরণ যা কিছু আছে আমরা কিন্তু বাংলা ক্যালেন্ডারের তারিখ অনুযায়ী মানি।
তাহলে হিন্দু বর্ষপঞ্জি নিশ্চয়ই আছে একটা, সেটা কোথায়, সেটা তারা প্রকাশ করুক। ঠিক। তাহলে একদম। শুধু একদিন আমরা বছর শুরু বলে আমরা আনন্দ করলাম, এটা তো মনে হচ্ছে ওই যে বাচ্চারা ছোটবেলা জন্মদিন পালন করতে খুব ভালোবাসে, তারা চেষ্টা করে যে বছরে অন্তত 3বার বা 4বার আমার জন্মদিন হোক, তাহলে প্রচুর লোকজন আসবে, আনন্দ হবে, আমি হ্যাঁ, প্রচুর ঠিক। উপহার পাবো। উপহার তো পাবো। এটা কি সেরকম বাচ্চাদের জন্মদিন পালনের ঠিক মতন তাই, একটা ঠিক হিন্দু তাই। নববর্ষ পালন? একদম। ইতিহাসের জায়গাটা কি হ্যাঁ, আর আমার যেটা মনে হয় যে এই যে হিন্দু নববর্ষ কথাটা বলা যে কতটা ভুল, তার প্রমাণ তো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ। কারণ হচ্ছে বাংলাদেশে যারা আছেন তারা সবাই বাঙালি। হ্যাঁ, তাদের ধর্মীয় পরিচয় হয়তো আলাদা হতে পারে, কিন্তু দেশটা তৈরি হলো কিসের ভিত্তিতে? বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতিকে রক্ষা করার তাগিদে। সেখানে কিন্তু যাদের পরিচয় হিন্দু, যাদের পরিচয় মুসলিম, তারা সকলেই কিন্তু যোগ দিয়েছিলেন। একদম সমানভাবে সেখানে তো তারা এই কথা ভাবেননি যে ওটা হিন্দু বাঙালি কিনা বা মুসলিম বাঙালি কিনা, এই কথা কিন্তু ভাবা হয়নি। যারা দেশটাকে ভালোবেসে, দেশের মানে সংস্কৃতিকে, দেশের ভাষাকে ভালোবেসে যারা মানে প্রাণ দিতেও যারা দ্বিধা করেননি, এবং তাদের এই আত্মত্যাগের ফলেই পৃথিবীতে একটা নতুন রাষ্ট্রের সৃষ্টি হলো, সেখানে এই হিন্দু নববর্ষ কথা বলাটা মানে এটা বলা যেতে পারে একটা পুরো জাতিকে অপমান করা হচ্ছে। একদম। হ্যাঁ, সেটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এইখানে আমার মনে হয় আমাদের একটা দায়িত্ব রয়েছে। এই প্রসঙ্গে আমি একটা মানে ছোট্ট গল্প বলতে চাই, যে একটা সময়ে মানে পৃথিবী গোল নাকি একটু চ্যাপ্টা, এই নিয়ে একটা বিতর্ক ছিল। তো এটা একটা মজার গল্প, যে এরকম নাকি দেখা গেছিল যে একটা স্কুলে একজন গেছে, তার মানে সে ইন্টারভিউ দিচ্ছে চাকরির জন্য শিক্ষক হিসেবে। তো তাকে জিজ্ঞেস করা হয়েছে যে বলুন তো পৃথিবী গোল না চ্যাপ্টা। তো সে অনেক চিন্তাভাবনা করে বলল যে অসুবিধে নেই, যেটাই হোক আমি পড়িয়ে নিতে পারবো। এখন এইটা আমি বললাম এই কারণে যে আমরা কি ওই রকম দিকেই এগোচ্ছি, যে কেউ বলবে হিন্দু নববর্ষ, কেউ বলবে মুসলিম নববর্ষ, হ্যাঁ আমরা চালিয়ে নেব। কিন্তু এই চালিয়ে নেওয়াটা কিন্তু আমাদের দায়িত্ব নয়। আমাদের দায়িত্ব হচ্ছে সত্যকে সত্যরূপে প্রকাশ করা এবং তার জন্য যুক্তিসঙ্গত একটা ব্যাখ্যা দেওয়া। সেই যুক্তিসঙ্গত ব্যাখ্যার দিকে তাকালে আমাদের মনে হয় ধর্মীয় সম্প্রদায় বলে এখানে কোনোভাবেই আসে না। বাংলা নববর্ষ একেবারেই বাঙালিদের, তাদের ধর্মীয় পরিচয় যাই হোক না কেন। ঠিক, একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমার তো জানতে ইচ্ছে করছে বিষয়টা, আপনারাও একটু শুনবেন যে পয়লা বৈশাখ গুরু প্রণাম। এই যে গুরু প্রণাম এখন হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে চলে এসেছে। হয়তো যারা প্রয়াত হয়েছেন তাদের পক্ষে অনেকটাই ভালো দিয়ে দেওয়া গেল, কিন্তু এই যে এই একটা বিষয়, এই গুরু প্রণামটা যে চলে এলো হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে এই যে চৈত্র সংক্রান্তির খাওয়া বা পয়লা বৈশাখের খাওয়াটা বৃহৎ মল বা বিভিন্ন ফাস্টফুডের সেন্টার বা বিভিন্ন ধরনের আমাদের সিটি সেন্টার ইত্যাদি জায়গাগুলি, এই যে পয়লা বৈশাখের বা চৈত্র সংক্রান্তিতে যে কৃষ্টি এবং সংস্কৃতি, এটাকে কি অনেকটাই ম্লান করে দিচ্ছে? গুরু প্রণাম থেকেই যদি শুরু করি। অবশ্যই আমাদের সংস্কৃতি ম্লান্ত হচ্ছে। আমরা ধরে রাখতে পারছি কোথায় আমাদের সংস্কৃতিকে? আমরা বলি ঠিকই যে আমরা বিভিন্ন অনুষ্ঠান করতে গেলে, যেমন এই যে পয়লা বৈশাখের অনুষ্ঠান বা 25শে বৈশাখে আমাদের বিশ্বকবির জন্মদিন যখন আমরা পালন করি, জন্মতিথি যখন পালন করি, তখন আমরা এরকম বাছা বাছা কয়েকটা দিনে আমরা বলি যে বাংলা সংস্কৃতি আমাদের ধরে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু এগুলো না, সত্যি কথা বলতে কি, আমি যদি একেবারে বুকে হাত রেখে বলতে যাই, তাহলে কিন্তু আমাকে স্বীকার করে নিতেই হবে যে এগুলো সবই স্লোগানের মতন হয়ে গেছে এখন। হ্যাঁ, আমরা শুধু স্লোগান দেওয়ার জন্য স্লোগান দিই যে বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে, আমাদের এটাকে অমুক করতে হবে, তমুক করতে হবে। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যখন আমরা যাই, তখন আমরাই দেখি ঘুম থেকে চোখ, এমনকি শুধু ঘুম থেকে চোখ মেলার আগেও নয়, রাত 12টার পরেই দেখা যায় হ্যাপি নববর্ষ পাঠানোর ধুম পড়ে যায় হোয়াটসঅ্যাপে আর ফেসবুকে। অথচ সেটা ভুল। হ্যাঁ, কারণ বাংলা নববর্ষ রাত 12টার পর আসে না। এবং সেটাতে আমরা যোগ দিচ্ছি তো। ঠিক।
সেটাতে আমরা যোগ দিচ্ছি। তারপরে যদি আমার ছেলে বা মেয়ে আবদার করে সকালে উঠে যে মা সারা বছরই তো তুমি রান্না করো, অফিসও করো, এখন যেহেতু আমাদের গৃহিণীরা কি বলবো আমি 97%-এরও ওপরে, 97%-রও ওপরে গৃহিণীরা কর্মজীবী। তারা বাইরে সারা বছর অফিসে দৌড়োদৌড়ি করছে, অফিস আদালতে দৌড়োদৌড়ি করছে, ছুটির দিন তাদের নেই। তো যদি বা একটা ছুটির দিন জুটলো, তো সেখানে আবার সবাইকে ভালো মন্দ নানা উপচারে খাওয়াতে গিয়ে আরও বেশি বেশি পরিশ্রম। তো সেখানে যদি ছেলে বা মেয়ে ভালোবেসে আবদার করে মা আজকে আর তুমি পরিশ্রম করে রান্না করো না, চলো আমরা সবাই মিলে অমুক জায়গাতে বাঙালি খাবারের বিশাল আয়োজন হয়েছে অমুক রেস্টুরেন্টে, চলো আমরা সবাই মিলে ওখানে গিয়ে ভাপা ইলিশ দিয়ে বাঙালি খাওয়া খেয়ে আসি, মা কি সেটাতে সম্মতি জানাবে না? নিশ্চয়ই। তো ফলে কি হয়, আমরা জেনে না জেনে, চাই বা না চাই, আমরা কিন্তু এই যে বাইরের সংস্কৃতিটা চলে এসছে, রেস্তোরাঁতে খাওয়া, আমাদের ঘরের পাট চুকিয়ে দিয়ে বেড়াতে বেরিয়ে যাওয়া, আগের গৃহিণীরা এগুলো কল্পনাই করতে পারতেন না, তাদের কল্পনার চৌহদ্দির মধ্যে এগুলো ছিল না, কিন্তু আমরা তো সেগুলো করছি। তো ফলে কোথায় আমরা যতই বলি না কেন বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবো, পারছি কোথায়? আমি এটার সঙ্গে আরেকটু অ্যাড করি, আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাইছি। এই যে নববর্ষের লোক উৎসব বা এখন যে চটকদারি ব্যাপারগুলি এসছে, এই যে নতুন বিভিন্ন ধরনের গান বাজনা ইত্যাদি এসে, এই যে আমাদের যে লোক উৎসব থেকে আরম্ভ করে যে আমাদের একটা সাংস্কৃতিক আবহাওয়া, এটাকে কি চেপে দেওয়া হচ্ছে? এটা যদি অভিযোগটা সঠিক হয়ে থাকে, তাহলে আমরা কি করতে পারছি এটা থেকে বেরিয়ে আসার জন্য? মানে চেপে দেওয়া হচ্ছে এ নিয়ে তো কোনো মানে দ্বিমত নেই, চেপে দেওয়াই হচ্ছে। এখন এই ক্ষেত্রে যেটা মানে আমাদের বয়সীরা যারা আমরা দেখেছি মানে পুরনো দিনে কি হতো না হতো, এবং সেগুলোর অর্থগুলো এত সুন্দর ছিল। যেমন আমি একটা ছোট্ট কথা বলছি যে সংক্রান্তিতে এখনও হয় কিছু, বিশেষ করে দক্ষিণ ত্রিপুরাতে এটা হয় যে খইয়ের গুঁড়ো, তারপরে মুড়ির গুঁড়ো, এগুলো দিয়ে একটা মানে খাবার তৈরি করা হয়, অসাধারণ খেতে। হ্যাঁ, চাতুর নাড়ু, সেটা ভীষণ ভালো খেতে, এবং তার মধ্যে অনেক শিল্পকর্ম থাকে, নানা ধরনের মানে কাঠি দিয়ে তার মধ্যে শিল্পকর্ম ফুটিয়ে তোলা হয়। তো এরকম আকর্ষণীয় ব্যাপার ছিল। এবং এই যে খই, মুড়ি, বিভিন্ন ধরনের ছাতু, এগুলোর সঙ্গে আমাদের কৃষিজীবী যে মানুষদের, তাদের একটা ব্যবসার একটা ব্যাপার রয়েছে, কিন্তু সেগুলো বিক্রি হবে, সেগুলোতে মানে কেনাকাটা হচ্ছে। এখন এইগুলোর দিকে আমরা একদম মুখ ফিরিয়ে নিয়েছি, এবং তার ফলে কি দাঁড়াচ্ছে, ওই থোর বড়ি খাড়া বড়ি থোর, অর্থাৎ কিনা ওই দোকানে যাবে, টোস্ট কিনবে, এটা করবে সেটা করবে, হ্যাঁ, চপ, কাটলেট, এগুলো দিয়েই কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু এটা যে নয়, এটা জানানো দরকার। আমার মনে হয় যে আজকের প্রজন্মকে যদি আমরা জানাতে পারি ব্যাপারগুলো, এবং তাদের হাতে যদি আমরা তুলে দিতে পারতাম, তাহলে তারাই বোধহয় সিদ্ধান্ত নিত যে আমি কোনটা করব না। এক্ষেত্রে এই সংস্কৃতির প্রসঙ্গে আমি বলবো যে সংস্কৃতি তো এমনি তৈরি হয় না, দীর্ঘদিন এই ব্যবস্থার মধ্যে যাপন করলে তবেই সেটা আমাদের মধ্যে চলে আসে। তা এক্ষেত্রে যেটা সবচেয়ে সহজ আমার মনে হয় যে আমরা যদি ছোট ছোট বাচ্চাদের হাতে যদি বই তুলে দিই, যে সমস্ত বইয়ের মধ্যে এই বর্ণনাগুলো আছে, সেই বইগুলো যদি তারা পড়ে এবং রসটা যদি পায়, বেশি দূর যাওয়ার দরকার নেই, আমরা যদি পথের পাঁচালী পড়াতে পারি, তাহলেও কিন্তু বাচ্চারা জানতে পারবে যে আমাদের গ্রামীণ সংস্কৃতিটা কি ছিল। হ্যাঁ, তাহলে সেই কাজটা যদি আমরা করতে পারতাম, তাহলে তারাই কিন্তু সিদ্ধান্ত নেবে যে কি করা দরকার। এবারে গুরু প্রণামের প্রসঙ্গটা বলি। এখন তো গুরু পূর্ণিমা মানে মহা সমারোহে মানে পালন করা হচ্ছে, কিন্তু আসলে গুরুর প্রতি প্রণাম জানানোর মধ্যে যে ভাবনাটা ছিল, সেই ভাবনাটা সম্পর্কে কেউই ওয়াকিবহাল নয়, এবং সেটা জানানোর জন্যও কেউ প্রয়োজন বোধ করছে না। তাহলে গুরু প্রণামটাও শেষ পর্যন্ত সেই একটা মানে দেখানেপনার মধ্যে চলে যাচ্ছে। হ্যাঁ, এইটা যে নয়, গুরু প্রণাম যে আসলে শিষ্যের সত্যিকারের সাফল্য, বা শিষ্য যে তার গুরুর আদর্শকে গ্রহণ করেছে, সেইটা জানানোর মধ্যেই যে প্রণামটা সার্থক হয়, সেইটা কিন্তু আমরা সেইভাবে জানাতে পারছি না। অতএব হোয়াটসঅ্যাপ, আর যেটা হয় যে ওই নববর্ষের চিঠি বলে একটা ব্যাপার ছিল, সেটা একেবারেই চলে গেল। প্রণামটাও কিন্তু আমরা তো ভয় পেতাম যে বড়দের যেতে হবে, মানে দুদিন বা 3 দিনের মধ্যে যদি না যাওয়া যায়, তাহলে গিয়ে কিন্তু বকুনি শুনতে হবে, খাওয়া পরে, তার আগে বকুনি। এই ব্যাপারগুলো বজায় রাখা খুব দরকার ছিল, সেটা যে আমরা পারিনি, সেটা আমাদের ব্যর্থতা। কিন্তু আমার মনে হয়
এখন আবার নতুন করে ভাবনা চিন্তা করা না, দরকার? ভাবনা চিন্তা যে তুমি বলছো, দেখো এটা তো একটা তুমি যেটা বলছিলে যে এটা একটা অভ্যাসের ব্যাপার, হ্যাঁ। এটা একটা প্রচলনের ব্যাপার। হ্যাঁ, ঠিক। আমরা সারা বছর বা আমার ছেলেটা বা মেয়েটা সারা বছর একটা বাংলা বইয়ের পৃষ্ঠা উল্টায় না। ঠিক। হ্যাঁ, এখন আমি বাংলা নববর্ষ পালন করব, আমি বাংলা সংস্কৃতিকে ধরে রাখবো বলে হঠাৎ যদি নববর্ষের দিন সেটা তার হয় হাতে না। একটা বাংলা বই তুলে দিলাম, সে কি পৃষ্ঠা উল্টে পড়বে? না। বা সারা বছর তাকে একটা রবীন্দ্রসঙ্গীত শোনাই না, তাকে পুরনো একটা বাংলা একদম। গান শুনতে বলি না, বা নিজেও হয়তো শুনি না, এখন হঠাৎ করে বাংলা নববর্ষ আমরা পালন করব, চল আমরা বসে বসে বাংলা গান শুনি, সে কেন মনোযোগী হবে তাতে? একদম। সে তো মনে করবে যে আমার একটা ছুটির দিন পেয়েছি, আমি বন্ধুদের নিয়ে একটু অন্যরকম ভাবে। হিন্দি গানের সাথে একটু নেচে আসি, আমার এই তো সময়টা আমি ভালো এই কাটবে। জন্যই বললাম যে একেবারে ছোটবেলার থেকেই ওই দিকটাতে একটু যত্ন নিতে হবে। এক্ষেত্রে মা বাবা বাড়ির অন্যান্য পরিজন সবারই বোধহয় কিছুটা দায়িত্ব নিতে হবে। যদি নেওয়া যায় তবেই হয়তো এই আজকের যে আমাদের মধ্যে একটা হতাশা সেটা হয়তো আর থাকবে না। আজকের আলোচনাটা এখানেই শেষ হবে না, আরও এগিয়ে যাবে। কবি বিষ্ণুদের দীর্ঘশ্বাস, তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ। একটা জায়গায় আমি বলছেন, আমরা আসলে বেশি উদযাপন করেছি খননমর্দনার তীব্রতা, ধারণ করেছি কম। উদযাপন বাহ্যিক ধারণ এবং আভ্যন্তরীণ, এই কথাগুলি যদি আমরা বিশ্লেষণ করতে পারি তাহলে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া হয়তো কঠিন মনে হলো, যেটা সহজ সেই জায়গাটা হচ্ছে মেনে নিয়েছি পয়লা বৈশাখ ফুরলেই বাংলা মাসের নাম শুধু গানে আর কবিতাতেই থাকবে। ঠিক তাই, ঠিক তাই। তবে আমার একটা কথা মনে হয় যে এই যে আমাদের সংক্রান্তি, নববর্ষ, এর যা উৎসব অনুষ্ঠান যাই হয় না কেন, এর সঙ্গে একটা মানে আধ্যাত্মিকতা বা ঈশ্বর কেন্দ্রিক একটা ভাবনা কাজ করে। তা কাকলি কিন্তু বলেছিলে যে কি ভাবনা কাজ করে সেটা নিয়ে আমাদের একটা কিছু শোনাবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, শেষ করবো এটা দিয়ে। আচ্ছা, একটা কবিতা দিয়ে শেষ করব, কিন্তু আমি এখানেই বলছি যে আধ্যাত্মিক ভাবনা বলে যারা হিন্দু নববর্ষকে সমর্থন করছে তারা কিন্তু এখানে ভাববে ওই তো ঘুরে ফিরে সেই হিন্দু নববর্ষের কথাতেই তোমরা এলো। কিন্তু ব্যাপারটা সেই আধ্যাত্মিকতা নয় কিন্তু। একেবারেই নয়। এখানে যে ঈশ্বরেই বিশ্বাস রাখুন না কেন, আমরা ঈশ্বরে কেন বিশ্বাস রাখি, মানুষ ঈশ্বর কেন সৃষ্টি করেছিল, মানুষের সেই প্রাচীন কথা যদি আমরা বলতে চাই, মানুষ একটা ভীতির থেকে, একটা ভয়ের থেকে, একটা আশ্রয় খোঁজার থেকে কিন্তু ঈশ্বর সৃষ্টি করেছিল, যে আমরা একটা এমন কোনো শক্তির কাছে আশ্রয় চাই যিনি আমাদের সব কিছুর মঙ্গল করবেন, সব কিছু ভালো করবেন, আমরা তার আশ্রয় ভালো থাকব। এই কামনাটাই তো আমাদের সে যিশু খ্রিস্টই হোক বা আমাদের হিন্দু দেবতাদের সৃষ্টি হোক বা আল্লাহর সৃষ্টি হোক, যা কিছুই সৃষ্টি হোক, তার মূলে কিন্তু এই কামনাটা মানুষের, যে তিনি আমাকে ভালো রাখবেন, নিজের গুরুকে ধরে, হ্যাঁ, তিনি আমাকে ভালো রাখবেন। ফলে আধ্যাত্মিকতাটা কিন্তু এখানে সেই অর্থ বহন করছে যে আমার ঈশ্বর তিনি যেই হন না কেন তিনি আমাকে ভালো রাখবেন। এটা তো মানুষের কামনা, কিন্তু আমরা যদি ঈশ্বরের দিক থেকে ভাবি তাহলে ঈশ্বর কি ভাবছেন। আমি রূপক চক্রবর্তীর একটা ছোট্ট কবিতা বলবো। মন্দিরে যাইনি কখনো, অথবা গেলেও বিগ্রহ দেখে ঈশ্বরকে আমার আল্লাহ বলে ডাকতে ইচ্ছে করে, অথচ আল্লাহর মুখশ্রী দেখিইনি, তবু মনে হয় তার মুখে রয়েছে যিশুর মতো নরম দাড়ি। রাসবিহারী মোড় পার হয়ে চলেছেন তিনি, দুই করতল জুড়ে তাঁর আঁকা রয়েছে রক্তরাগ, বুকে পিঠে রাজনৈতিক অত্যাচারের কালশিটে, মুখমণ্ডল ঘিরে বুদ্ধ পূর্ণিমার পবিত্রতা, পরনে চিরবাস। এছাড়া অন্য কিছু তাকে মানায়ও না। তার গোপন পরীক্ষাগারে ক্ষমা ও শান্তি, সহিষ্ণুতা ও কল্যাণ নিয়মিত গবেষণা করে চলেছে যুদ্ধ, দুঃখ, দাঙ্গার বিরুদ্ধে। কেঁচোকে আগামী সহস্রাব্দে দেবেন তিনি মেরুদণ্ড, সাপের মুখে ঘন মধু। মানুষের স্মৃতি ও অভিধান থেকে বিভেদ শব্দটা লুপ্ত করার জন্য তিনি যুগপৎ আত্মমগ্ন ও বদ্ধপরিকর। গতকালের দূরদর্শনে দাঙ্গার খবরে তার চোখ দুটি বিষণ্ণ। রাসবিহারী মোড় পার হওয়াকালীন দুই ওষ্ঠ তার অজান্তেই প্রতিজ্ঞাময় হয়ে ওঠে। একদিন, সেই দিন প্রতিদিন দেবই, যেদিন মানুষ মানুষের দিকে আঙুল তুলে জিজ্ঞেস করবে না কোন ধর্ম, কোন ধর্ম।
অসাধারণ। এটি প্রথম শুরু করেছিলাম, শেষ হইয়াও হইল না শেষ, আমাদের এটাও শেষ হবে না, কিন্তু সময়ের বাধ্যবাধকতা রয়েছে। তাই শেষ করার আগে বলি যে পয়লা বৈশাখ এলেই হঠাৎ চারিদিকে দেখি একদিনের বাঙালিয়ানার হুঙ্কার। সকাল থেকে ধুতি শাড়ি পরে নানা মাধ্যমে লুচি মাংসে, বাংলা গান, কবিতায় বাংলা জগজম্বে কান ঝালাপালা। স্ট্যান্ডার্ডাইজ আন্তর্জাতিক হওয়ার অতি আগ্রহে ভুলতে চেয়েছি আত্মপরিচয়ের প্রাতিম্বিক চিহ্ন। আমরা শেষ করছি। নববর্ষ আপনাদের ভালো আসুক, বাংলা নববর্ষ আপনাদের শান্তির নীড় তৈরি করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।